জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আর আজকে ফাটাফাটি ফ্রাইডে আপনাদের দেখাচ্ছি, যেখানে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, আর দুজনেই আগত বিধানসভা ভোটে 26-এর ভোটে টার্গেটের পর টার্গেট সেট করলেন। ওই তারিখ পে তারিখের মতো টার্গেট পে টার্গেট। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট সেট করছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী টার্গেট সেট করছেন। সেই পরীক্ষার আগে আমরা যেরকম প্ল্যান করতাম না যে এত নম্বরের উত্তর দিতেই হবে, এই রকম একটা টার্গেট পরীক্ষার সেট করে দিলেন ভোট পরীক্ষার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একযোগে, একজন বারুইপুরে, অন্যজন মালদায়। আর ঠিক এই জায়গাতে শুভেন্দু অধিকারীর কথা শুরুতে বলি, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন কি যে 200 নয়, মনে আছে অমিত শাহ বলেছিল 200 আসন, ক্ষমতায় এলে 220 আসনে আসবেন তারা। 220, 1 লাফে টার্গেট বাড়িয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শোনাই। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। যদিও অমিত শাহ কিছুদিন আগে এসে তিনিও টার্গেট সেট করেছিলেন, তবে 220 নয়, 2/3, মানে 196টার আশেপাশে। অমিত শাহ কিন্তু আগে 200 বলেছিলেন, আমি ওই বিষয়টা পরে আসছি। তবে রিসেন্টলি অমিত শাহ এসে তিনি কত টার্গেট ফিক্স করেছিলেন সেটা শোনায়। कमल को G24 इस साल 26 के चुनाव के पहले अब सुने नहीं, मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। ফলে কি হলো? শুভেন্দু অধিকারী 220, অমিত শাহ 196। এর আগে বিজেপির তরফ থেকে, অমিত শাহর তরফ থেকে কোন কোন টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছিল সেইটা এবারে আপনাদের মনে করিয়ে দিই। যেখানে আগেও গেরুয়া শিবিরের তরফ থেকে টার্গেট ফিক্স করা হয়েছিল 2021-এ। আব কি বার 200 পার, মনে আছে তো আপনাদের? সেই 200-র বেশি আসনের টার্গেট ফিক্স করে দিয়েছিলেন অমিত শাহ। একই বক্তব্য ছিল অমিত শাহর, একই বক্তব্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও যখন এসছিলেন। ফলে আব কি বার 200 পারের টার্গেট নিয়ে এখনও পর্যন্ত কিন্তু তৃণমূল খোঁচা দিয়ে থাকে। এবং 2024-এর লোকসভা ভোটে যেখানে 35টি আসনের টার্গেট ছিল, সেখানে প্রাপ্তি 12 গত লোকসভা ভোটের থেকেও কিন্তু কম। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গেরুয়া শিবির যখন এবারেও টার্গেট ফিক্স করছে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। গেরুয়া শিবিরের তরফ থেকে যখন এই টার্গেট ফিক্স করা হচ্ছে, কারণ 2026-এও 196 টার্গেট ফিক্স করা হয়েছিল, তখনও কিন্তু তার থেকেই কম আসন তারা পেয়েছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ছেড়ে কথা বলছেন না। তিনি আজকে টার্গেট ফিক্স করে দিয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেটে আসবো, তার আগে বিজেপির টার্গেট নিয়ে একটু চর্চা করে নিই। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টুবাবু, যেরকম শুরুতেই বলছিলাম যে আমার মনে আছে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, ইতিহাসে না মানে বিশাল বড় বড় প্রশ্নের উত্তর এসেছিল আর কি। সেখানে আমাদের মধ্যে ওই পরীক্ষার ফিসফিস হচ্ছিল, যতটা পারা যায় আমরা কভার করার চেষ্টা করি, মানে যত বেশি লিখবো তত মোটামুটি তো কাছাকাছি যেতে পারবো। বিজেপির এই টার্গেট ফিক্স করা থেকে ওরকম মনে হচ্ছে না। সব্যসাচী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি কিন্তু ঠিক ব্যাপারটাকে একটু আলাদাভাবে দেখছি। সেটা ছিল একটা অনেস্ট যে আমরা ইতিহাসে যত বেশি লিখতে পারবো তত হয়তো নাম্বার একটা লামসাম একটা ভালো উঠবে। সেটা ছিল অনেস্ট কম্পিটিশনের পার্ট। এখানে কিন্তু স্বপ্নের পোলাও, মানে তুমি হয়তো জানো স্বপ্নের পোলাওয়ে যত বেশি ঘি ঢালা যায়, কারণ ওটা তো স্বপ্নের পোলাও। আমার কিন্তু ওই শায়ের এই টার্গেট ফিক্স করে দেওয়া, তার উপরে গিয়ে রাজ্য বিজেপির বর্তমান যিনি দণ্ডমুণ্ডের কর্তা শুভেন্দুবাবুর, তার উপরে গিয়ে ওঠা, মানে
এগুলোর সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। তোমাকে আমি কিন্তু ঝন্টু এটা বারবার- এটা এটা কেন বলছেন? কারণ 200 থেকে যদি 1 লাফে 77 যেতে পারে গতবার, এইবারে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আবহে এর থেকে কি বিজেপি লাফিয়ে আরো উঠতে পারবে না বলে আপনার মনে হয়? বিশেষ করে শুভেন্দু অধিকারী তো আজকে এসআইআর এর প্রসঙ্গও তুললেন। সব্যসাচী 19-এর নির্বাচনে, 19-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতটা ভেবে দেখো, 125টা বিধানসভায় বিজেপি এগিয়েছিল লোকসভা ওয়ারি হিসাব করলে। শুধু তাই নয়, 21-এর নির্বাচনের আগে বিজেপির যা 19-এর পারফরমেন্স, তার ভিত্তি ধরলে পরে কিন্তু 21-এর নির্বাচনে তারা ফল করেছিল, 77-এ ঠেকে গেছিল। 122 থেকে 25টা আসনে লিড 19-এর নির্বাচনে, লোকসভা নির্বাচন। আমরা লাস্ট নির্বাচনটাকে স্ট্যান্ডার্ড ধরি। প্রথম। দ্বিতীয়, তুমি বাংলাদেশে ইস্যুটা বলছো, অর্থাৎ হিন্দু ভোট, সনাতনী ভোট। বঙ্গীয় রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু এই পোলারাইজেশনটা এই মুহূর্তে একটা পার্ট হলেও এটা ইটস নট দ্য ডিসাইডিং পার্ট, বাট নট ডিসাইডিং পার্ট। শুভেন্দু অধিকারী তো নির্দিষ্টভাবে বলছেন রাজ্যে সনাতনীরা এগিয়ে এলে 220 আসন। না, ভুল তথ্য। আবারও বলছি, ভুল তথ্য। এ রাজ্যে সনাতনী ভোটটা বেশি, কিন্তু 3টি ভোটার পিছু 1টি ভোটার হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট, যেই ভোটটা কনসলিডেটেড। অর্থাৎ 122 থেকে 25টা সিটে সংখ্যালঘু ডমিনেটেড, অর্থাৎ 450-র উপরে বিধান মিউনিসিপ্যালিটি অ্যান্ড পৌরসভায় যারা কন্ট্রোলিং পাওয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি সব্যসাচী, ওরা হচ্ছে কনসলিডেটেড ভোটটাকে একটা জায়গায় ম্যানিপুলেট করে। হিন্দু ভোটটা স্ক্যাটার্ড। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ইটস নট দ্য ডিসাইডিং পার্ট হিন্দু ভোট। ফলে শুভেন্দু অধিকারী কেন সাংগঠনিক ভিত্তির উপরে জোর দিতে চাইছেন না, নাকি এদের যে একটা ভয়ানক যে হতোদ্যম অবয়ব বেআব্রু হয়ে যাবে, সেটার থেকে বারবার পোলারাইজড পলিটিক্সে শান দিচ্ছেন, এই যে সনাতনী চিৎকার করছেন। আমি তোমায় বলি, কিছু 2025-এ টার্গেট ফিক্স করে দেওয়ার পরেও মিস কলে 40 লক্ষ যে সদস্য সংগ্রহ হয়েছিল সব্যসাচী, তার মধ্যে অ্যাক্টিভ মেম্বার কজন হয়েছিল? 37,000। অর্থাৎ এই মুহূর্তে ভোট হলে 80,000-এর উপরে বুথে, প্রতি বুথে একজন করে দিতে পারবে না, প্রতি দুটো বুথেও একজন করে সক্রিয় এজেন্ট দিতে পারবে না রাজ্য বিজেপি। ভোটটা শুধুমাত্র একটি ইস্যুতে হয় না, ভোটটা হয় কতগুলো রাজনৈতিক কার্যকলাপে। আচ্ছা, তুমি কি কর্মীদের কাছে পৌঁছতে পেরেছো? তুমি কি বিকল্প বিরোধী হতে পেরেছো? তুমি কি এই তোমার কর্মীদের সময় অসময় দুর্দশায় পাশে থাকতে পেরেছো? লাস্ট নির্বাচনে যখন কর্মীরা ফল ঘোষণার পরে ঘর ছাড়া, তখন কেন্দ্রীয় রাজ্য বিজেপির একাধিক নেতা ফোন সুইচ অফ করে রেখেছিল। আমি তোমায় বল, সারা বছরের একটা ইন্ট্রোডাকশন, ভোট মানে রাজনীতি মানে একটা ইন্ট্রোডাকশন বিটুইন দা লোয়ার লেভেল টু আপার লেভেল, যেখানে রাজ্য বিজেপির উচ্চ স্তরে একটা অনৈক্যের চিত্র পরিষ্কার। আচ্ছা, আমি এই জায়গা থেকে ঝন্টু যেরকম বলছিলেন যে সারা বছরের ভোট এবং সংগঠনের কথা, তৃণমূল যথেষ্ট কনফিডেন্ট এবং সেই জায়গায় তৃণমূল আরও শান দিতে চাইছে, তারা সেই জায়গায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে একেবারে জোরদার প্রচারে নেমে পড়লেন এবং তিনিও টার্গেট ফিক্স করে দিলেন। গতবার 214, একটা হলেও আসন বেশি পাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই টার্গেট ফিক্স করে দিলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের এই জনসভা থেকে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট আরও প্রসারিত করেছেন, নির্দিষ্টভাবে বলেছেন দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা বিধানসভা থেকে লিড গ্যাপ জয়ের ব্যবধান অন্তত 50,000 যেন হয়। 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার
কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক। দেখুন ঝন্টুবাবু, এইটা তো হতে পারে যে অন্তত বিজেপি যে দাবি করছে যে হতে পারে এতটা মানে 220 না হলেও এরকমও হতে পারে, মানে আমি ধরে নিচ্ছি বিজেপি হয় ক্ষমতা এলো অথবা বিজেপি যদি ক্ষমতা না আসে 77-এর বেশিও হলো, ফলে এই যে 214+ যে টার্গেটটা বেঁধে দিচ্ছেন এবং 50,000-এর বেশি মার্জিন, এইটাকে কি মনে হচ্ছে আপনার বাস্তবোচিত মানে এবং যথেষ্ট কঠিন নয় কি তৃণমূলের পক্ষে, নাকি তৃণমূল উতরে দেবে? দেখুন সব্যসাচী বাবু, আমরা ছাত্রদের যখন পড়াই আমরা 60 যদি পাওয়ার এবিলিটি থাকে ওদেরকে আমরা 80 বলি। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকায় স্বয়ং এবারের নির্বাচনে কিন্তু মমতা ব্যানার্জি নয়, এই যে ড্রেস রিহার্সালটা হচ্ছে 26-এর নির্বাচনের আগে, এই ড্রেস রিহার্সালে তৃণমূলের সৈনিক হিসেবে কিন্তু তাদের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড অভিষেক বাবু নামছেন শুধু নয়, তিনি সে তো আগের বারও নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সে তো আগের বার অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন না, এইভাবে অ্যাক্টিভলি স্টেজ বেঁধে দেওয়ার এটা কিন্তু গত বছর ছিল না। গত বছর তিনি কিন্তু একটা প্যারালালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা সৈনিক হিসেবে নেমেছিলেন। এবার তিনি লিডিং পার্ট, আমি আবারও বলছি এবার লিডিং পার্ট। ভোট বৈতরণীতে মমতা ব্যানার্জি 294টা সিটে যদি মুখ হয়ে থাকে তাহলে তার অন্যতম সৈনিক হিসেবে এবার কি তাহলে অভিষেক উঠে আসছে? এবং দ্বিতীয়, যেভাবে সায়েন্টিফিক্যালি পার্ট বাই পার্ট তিনি জনসভায় বলছেন তাতে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা সুখবর। আর চতুর্থ, আপনি বলছেন অসম্ভব, পলিটিক্স, রাজনীতি এবং প্রত্যেকটি ভোট, আমরা বলি ভোট বিশ্লেষণ যারা করি, এভরি ইলেকশন ইজ আ লোকাল ইলেকশন, অর্থাৎ ইস্যুগুলো থাকে সাধারণ মানুষের। আপনি লোকাল যখন বলেন আমি লোকালই বলছি, এখানে আলাদা করে উনি ভাঙড়ের কথা বললেন, আইএসএফ এর কথা তিনি বলছেন। এই একই জায়গায় দাঁড়িয়ে যেমন বিজেপির ক্ষেত্রে হিন্দুত্ব একটা ফ্যাক্টর রয়েছে, অন্যদিকে হুমায়ুন কবির, আইএসএফ, মিম, আমরা জানি না ব্রিগেডে হুমায়ুন কবির যদি করেন তিনি সেখানে আমরা কি ছবি দেখতে পাবো, সেটাও একটা ফ্যাক্টর হয়েছে, যেখানে মুসলিম ভোট ভাঙার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে। হবে কি হবে না সেটা পরের বিষয়। এই হিসেবের গোলমালে কি আপনার মনে হচ্ছে না বিষয়টা একটু হলেও তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং? না, প্রথম কথা হচ্ছে ভোটের এই যে পার্টগুলো, এই ফ্যাক্টরগুলো এবং ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, তৃণমূল একটি লিডার বেস পার্টি, তৃণমূলের গোষ্ঠীকন্দলটা তৃণমূলের সম্পদ। সব্যসাচী বাবু, আপনি বহুদিন নির্বাচনের কাভারেজ গুলো করেন, দীর্ঘদিনের সাংবাদিক। আচ্ছা বলুন তো, সারা বছর তৃণমূলের এই গোষ্ঠীকন্দল রক্তক্ষরণ হয়, তৃণমূলকে মারে, সবচেয়ে বেশি তৃণমূলকে মেরেছে লাস্ট 14.5 বছরে। তারপরেও ভোটের সময় দেখবেন তারা বিভিন্ন গোষ্ঠী কিন্তু এক ছাতার তলায় নেমে মমতা ব্যানার্জির ওই ভোট বাক্সেই ভোটটা দেয়। অর্থাৎ ভোটের দিন কিন্তু ওরা কনসলিডেটেডলি ওয়ান পাওয়ার। 18 নির্বাচন আমার মনে আছে, পঞ্চায়েত, ঠিক তার আগে বিভিন্ন জায়গায় যুব ভার্সেস মাদারের একটা গোষ্ঠীকন্দল ছিল। তারপরে কোচবিহার লোকসভাটা হারিয়েছিল, পার্থবতী মেরে গিয়েছিল, বা একাধিক জায়গায় এরকম পিছিয়ে ছিল। তারপর থেকে আমি কার্যত এতদিনের নির্বাচনে দেখেছি সারা বছর তৃণমূল গোষ্ঠীকন্দল করলেও ভোটের সময় কিন্তু তারা একটা জায়গায় ভোটটা দেয়, অন্তত যেখানে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী সেই আসনটা কোনোদিনও অন্য কাউকে দিতে দেয় না। দ্বিতীয়, তৃণমূল বা বিজেপি বৃহত্তর জনগণের যে পাশে পৌঁছানো, অর্থাৎ জনজীবনকে স্পর্শ করা, যেটা রাজনীতির অন্যতম পার্ট, সেই অঙ্কে কিন্তু তৃণমূল অনেক এগিয়ে। না ঝন্টুবাবু, আমি মানছি তৃণমূল কংগ্রেস এগিয়ে, এটা বিজেপিও হয়তো মানে যে তৃণমূল কংগ্রেস এই জায়গা থেকে সাংগঠনিক দিক থেকে এগিয়ে, তাদের এগোতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে দাবি করছে, আমি সেই দাবিগুলো নিয়ে আপনার কাছে জানতে চাইছি। এক তো 214+, আমি আসছি ঝন্টুবাবু, আমারও মনে হয় অনেকটাই অলিক। হ্যাঁ, আমি বলছি আরেকটা জায়গায় একদিকে যেমন 214+-এর কথা উনি বলছেন, 28শে অগস্ট সেবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন সামনের বিধানসভা ভোটে 77 নয় বিজেপিকে 50টি আসনের গণ্ডির মধ্যে বেঁধে ফেলার, এবং চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিজেপির কাছে। সেই বক্তব্য শুনিয়ে আপনার কাছে আসছে। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল,
আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে কমবে না। কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। এটা নিয়ে কি বলবেন ঝন্টুবাবু? না দেখুন, জনসভায় উদ্দীপনা তৈরি করা বা টার্গেটের বাইরে গিয়ে একটা টার্গেট তৈরি করা, ডুয়েল টার্গেটিং, যেটা আমরা আমার একাডেমিক লাইনেও আমরা এগুলো করে থাকি বা আমাদের শিক্ষকরা করতেন বা আপনার শিক্ষক অবশ্যই। ফলে এই জায়গাতে আমি রাজনীতির এই পার্টটাকে ধরে নিচ্ছি অতিরঞ্জিত। কিন্তু আপনাকে বলি যে এটা কিন্তু খুব বেশি সত্যের অপলাপ নয়। রাজ্য বিজেপির আজকে যে পরিস্থিতি, যেখানে তারা কেন্দ্রীয় তদন্তকে সাজানো ডালি এবং আদালতের বিভিন্ন রায়কে শক্তির উৎস করে নিয়েই ভোট বৈতরণীকে পার করা বা রাজনীতির একমাত্র ভরসার জায়গা তৈরি করে নিয়েছে, বৃহত্তর জনগণের কাছে একটা গঠনমূলক বিকল্প হতে পারেনি এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের নেতাদের এই কনফিডেন্স তো আমি তাদের না, এখানে ঝন্টুবাবু, হুমায়ুন কবিরও বলতে শুরু করে দিয়েছেন যে বিজেপির 100টা হতে পারলেও তৃণমূল কংগ্রেস নাকি থার্ড হবে। আমরা জানি না পরিস্থিতি কি হবে, সেদিকে নজর থাকবে। কিন্তু যেখানে বিজেপির একটা বড় এসআইআরকে হাতিয়ার করতে চলেছে, তৃণমূলের কাউন্টারগুলো যদি আমি দেখি, আজ খুব ইন্টারেস্টিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে র্যাম্প করলেন বারুইপুরে, বিশাল একটা মানে গ্র্যান্ডার সেখানে, বারুইপুরের মতন জায়গা, সেখানে র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে বক্তব্য রাখছেন। আগেও আমরা যেটা দেখেছিলাম। এখানে ইন্টারেস্টিং হচ্ছে 3 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন 3 জনকে সামনে আনলেন যাদের এসআইআর হিসেবেই গন্ডগোল হয়ে গিয়েছে। এই গন্ডগোলটা সামনে আনার জন্য 3 জনকে আনলেন। কি বললেন শোনাই। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। 3 জনকে নিয়ে আসুন। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? দেখেছেন? এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। ঝন্টুবাবু, এরকম অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের প্রচুর ভুতুরে ভোটার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ভুতুরে ভোটারের অভিযোগ করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূত হাঁটাবার মতন করে মৃত ঘোষণা করেছে, সেরকম 3 জনকে হাঁটালেন। বাংলায় তাহলে ভোটটা দেবে কারা, কোন ভূতেরা? দেখুন, বহুদিন আগে একটা ব্যান্ডের গান শুনেছিলাম, আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। এবার সব্যসাচী কার ভূতে কে জিতবে সেটার চাইতেও বড় হচ্ছে আগামী নির্বাচনে যুযুদান দুটো গোষ্ঠী, প্রধান বিরোধী এসআইআর কে যে আপনি বললেন হাতিয়ার করতে চাইছে, ঠিক একই অস্ত্রে শান দিয়ে মানুষের এসআইআর নিয়ে যে ন্যূনতম বা বলতে পারেন একটা জীবন ঝক্কি বা বলতে পারেন একটা বড় অংশের মানুষের আজকে যে জীবন যন্ত্রণা বঙ্গে বা ভারতবর্ষে, সেটাকেই যে শাসক হাতিয়ার করতে চাইছেন। তাই এই ভূত বা র্যাম্প পলিটিক্স এর খেলায় আমরা এই রসুন সন্ধ্যায় আলোচনা করতে বসেছি, এটা একদম সত্যি কথা। এবার ভূত কাকে জেতাবে বা কাকে হারিয়ে দেবে তার চাইতেও বড় জিনিস হচ্ছে আগামী নির্বাচনে আর হয়তো কোনো ইস্যু থাকবে না, এসআইআরটাই থাকবে। যে এসআইআর মানুষের যে ন্যূনতম জীবিকার প্রশ্নগুলো, রাস্তাঘাট, ন্যূনতম গুড গভর্নেন্স, সেগুলো হয়তো আর সবকিছুকে ছাপিয়ে উঠে আসবে সামনে নির্বাচনে। অনেক ধন্যবাদ ঝন্টুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই জায়গা থেকে কিন্তু যেরকম সামনে ভোট আসছে, একাধিক ইস্যু, গরম গরম কথাও শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবিরদের সঙ্গে লোভী দলীয় নেতাদেরও গাছে বেঁধে পেটানোর নিদান দেওয়া হচ্ছে। কে দিচ্ছেন? গোসাবা ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি ঝোড়ো ঢালি। তার বক্তব্যে বিশাল হইচই, এমনকি ঢালির মন্তব্যে তৃণমূলের অন্দরের কোন্দলও কিন্তু প্রকাশ্যে এসে পড়েছে, যেটা নিয়ে আলোচনা করছিলাম। আর ঝোড়ো ঢালিকে তোলাবাজ নেতা বলে খোঁচা দিচ্ছে বিজেপি। দক্ষিণ 24 পরগনায় গোসাবা এলাকায় তৃণমূল কংগ্রেস দুভাগে বিভক্ত।
স্থানীয় বিধায়ক একদিকে, অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে গোসাবায় কিছু নেতা। গোসাবায় তৃণমূলের এই বিভাজনকে আঙুল তুলে সরাসরি যিনি দেখিয়ে দিলেন তিনি গোসাবা ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ঝোড়ো ঢালি। এমনকি তার হুঁশিয়ারি, যেসব তৃণমূল নেতা দলের ক্ষতি করার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে পেটানো হবে। একজন বিধায়ক গোটা 3 বছর তাকে আমরা ঘরে ঢুকে রেখেছি শওকত বাবুর নেতৃত্বে। আর যারা চেয়ারের লোভী, যারা দলের জন্য চেয়ার কামি, তাদেরকে গাছের গায়ে বাঁধার দরকার, আমি আবারও বলছি। তার নাহলে আগামী 26 সালে এই রকম নেতাদের যদি আমরা আনাগোনা দেখি, আমি আবারও বলছি, কোনো না কোনো অঞ্চলে গাছের গায়ে বেঁধে পেটাবো যারা তৃণমূল কংগ্রেসটাকে ক্ষতি করতে চাইছে। গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। ঝোড়ো ঢালি যেমন সুব্রতকে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বলেছেন, তেমনি তার বিরুদ্ধে ফিতে কাটা নেতার তকমাও ব্যবহার করেছেন। 1 তারিখে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঝোড়ো ঢালির মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তার দলের অন্তরে বিতর্ক। ঝোড়ো ঢালি শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির ও নওশাদেরও নিশানা করেন। শুভেন্দু অধিকারী, তুমি রাজনীতি ফায়দা নেবে বলে এখানে মিছিল বার করেছে হিন্দু বাঁচাও, আর আরেকদিকে আরেকটা কলির কেষ্ট বাইরেছে হুমায়ুন কবি মুসলমান বাঁচাও, আর আরেকদিকে একটা ছদ্মবেশী নায়ক বেঁচেছে নওশাদ সিদ্দিকী ইসলামকে বাঁচাও। এদেরকে গাছের গায়ে বাঁধা উচিত, এদেরকে গাছের গায়ে বেঁধে ছেঁটা পেটা করা উচিত আমার মনে হয়। শুভেন্দু অধিকারীকে নিয়ে ঝোড়ো ঢালির মন্তব্যে কড়া সমালোচনায় বিজেপি। তাদের পাল্টা ঝোড়ো ঢালি তোলাবাজ, নিজের চেহারাটা আগে আয়নায় দেখে নিন বলেও পরামর্শ বিজেপির। এই ঝোড়ো ঢালি হলো একটা রেজিস্টার্ড ক্রিমিনাল এবং তোলাবাজ। ওনাকে বলবো যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলার আগে নিজের চেহারাটা একবার ভালো করে আয়নায় দেখুন। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের অন্তরে একাধিক গোষ্ঠী স্বাভাবিকভাবে একে অন্যকে চাপে ফেলতে চাইছে, কিন্তু অন্তর্দ্বন্দ্ব ভুলে কি ঐক্যের সুর দিতে পারবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।